আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি স্টেইলার-ক্লার্ক মিথাইলেশন রিঅ্যাকশন। তো এই নামের মধ্যে মিথাইলেশন কথাটা কেন এড হইছে? কারণ হচ্ছে এই রিঅ্যাকশনে মিথাইল গ্রুপ এড হবে। এই রিঅ্যাকশনে মিথাইল গ্রুপ এড হচ্ছে দেখে এই রিঅ্যাকশনকে বলা হচ্ছে মিথাইলেশন রিঅ্যাকশন। আর এই রিঅ্যাকশনটা এক ধরনের রিঅ্যাকটিভ অ্যালকাইলেশন। এই রিঅ্যাকশনটা এক ধরনের রিঅ্যাকটিভ অ্যালকাইলেশন রিঅ্যাকশন কারণ হচ্ছে এই রিঅ্যাকশনে রিডাকশন হবে এবং একটা অ্যালকাইল গ্রুপ এড হবে। যে অ্যালকাইল গ্রুপটা হচ্ছে মেইনলি মিথাইল গ্রুপ। ঠিক আছে? তো কোথায় রিডাকশন হচ্ছে এটা আমরা সামনে দেখতে পারবো। তো এই রিঅ্যাকশনে ১ ডিগ্রি অ্যামিন থেকে ২ ডিগ্রি অ্যামিন হচ্ছে, ২ ডিগ্রি অ্যামিন থেকে ৩ ডিগ্রি অ্যামিন হচ্ছে এবং প্রতি ক্ষেত্রে এড হচ্ছে ফর্মালডিহাইড এবং ফর্মিক অ্যাসিড। ফর্মালডিহাইড এবং ফর্মিক অ্যাসিড। তো যদি আমরা ২ ডিগ্রি অ্যামিনে ফর্মিক অ্যাসিড এবং ফর্মালডিহাইড প্রোভাইড করি তাহলে ৩ ডিগ্রি অ্যামিন হবে এটা তো ফর সিওর। কিন্তু যদি আমরা ১ ডিগ্রি অ্যামিনে ফর্মালডিহাইড এবং ফর্মিক অ্যাসিড এড করি তাহলে কি 2 ডিগ্রি অ্যামিন হয়ে থেমে যাবে? নাকি একদম ১ ডিগ্রি থেকে ২ ডিগ্রি অ্যামিন হওয়ার সাথে, সাথে ৩ ডিগ্রিতে কনভার্ট হবে? মেইনলি ১ ডিগ্রি থেকে কি ২ ডিগ্রি হয়ে থেমে যাবে? নাকি ফার্দার সামনের দিকে আগাবে? তাহলে যদি আমাদের কোয়েশ্চেনে আসে ১ ডিগ্রি অ্যামিন এবং প্রোভাইড করা থাকে ফর্মালডিহাইড এবং ফর্মিক অ্যাসিড তো সেই ক্ষেত্রে আমরা কি ২ ডিগ্রি অ্যামিন লিখবো না ৩ ডিগ্রি অ্যামিন লিখবো? এটা একটা কোয়েশ্চেন। তো আল্টিমেটলি দেখো তো যেহেতু বিক্রিয়া পাত্রে এক্সেস ফর্মিক অ্যাসিড এবং ফর্মালডিহাইড থাকে সেহেতু ১ ডিগ্রি অ্যামিন থেকে ২ ডিগ্রি অ্যামিন হয়ে বিক্রিয়া থেমে না যেয়ে ৩ ডিগ্রি অ্যামিনে পরিণত হয়। তার মানে আমরা যখন ১ ডিগ্রি অ্যামিনে ফর্মিক অ্যাসিড এবং ফর্মালডিহাইড এড করছি তো সেই ক্ষেত্রে এড করছি কিন্তু এক্সেস অ্যামাউন্টে। সো আল্টিমেটলি ১ ডিগ্রি থেকে ২ ডিগ্রি হয়ে বিক্রিয়াটি থেমে না যেয়ে কি ৩ ডিগ্রিতে পরিণত হয়। তো আমরা যখন কোনো কোয়েশ্চেনে ১ ডিগ্রি অ্যামিন দেওয়া থাকবে এবং সাথে ফর্মালডিহাইড এবং ফর্মিক অ্যাসিড দেওয়া থাকবে, আমরা সেটাকে ডিরেক্ট ৩ ডিগ্রি অ্যামিনে কনভার্ট করব। ঠিক আছে? আচ্ছা, তো চলো সামনের দিকে আগাই। তো এখানে দেখো তো ১ ডিগ্রি অ্যামিন থেকে যে ২ ডিগ্রি অ্যামিন হচ্ছে, তো এই ক্ষেত্রে কি একটা করে হাইড্রোজেন সরে একটা করে মিথাইল গ্রুপ এড হচ্ছে। এবার হাইড্রোজেন সরে একটা করে মিথাইল গ্রুপ এড হচ্ছে। তো ১ ডিগ্রি থেকে ২ ডিগ্রি, ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি অ্যামিন যে হচ্ছে এই ক্ষেত্রে যে H এর বদলে R হচ্ছে এই R টা মেইনলি CH3 অন্য কিছু না কিন্তু CH3 ঠিক আছে? তো এখন আসো হচ্ছে রিএজেন্ট গুলা নিয়ে। তো আমরা কি, কি রিএজেন্ট দেখলাম? একটা হচ্ছে ফর্মিক অ্যাসিড আরেকটা হচ্ছে ফর্মালডিহাইড। তো আল্টিমেটলি ফর্মালডিহাইড এখানে কেন ইউজ হচ্ছে? কারণ এই ফর্মালডিহাইডটাই মেইনলি এই যে মিথাইল গ্রুপটা আছে না? এই মিথাইল গ্রুপের কার্বন প্রোভাইড করতেছে। এই ফর্মালডিহাইড কি করতেছে? কার্বন প্রোভাইড করতেছে। ইন্ট্রোডিউসেস মিথাইল গ্রুপ। ঠিক আছে? আর এখানে যে ফর্মিক অ্যাসিডটা আছে, ফর্মিক অ্যাসিডটা এখানে হচ্ছে মেইনলি রিডিউসিং এজেন্ট। কেন রিডিউসিং এজেন্ট? কারণ এই ফর্মালডিহাইডটা হাইড্রাইড আয়ন প্রোভাইড করতেছে। হাইড্রাইড আয়ন প্রোভাইড করতেছে। ফর্মিক অ্যাসিডের একটা কাজ হচ্ছে সে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতেছে এবং আরেকটা কাজ হচ্ছে সে প্রোটন প্রোভাইড করতেছে প্রোটনেশনের জন্য। তো আমরা তো জানি যে যেকোনো অ্যাসিডই H+ প্রোভাইড করে। এতে তো কোনো সন্দেহ নাই। বাট এখানে কেন এটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতেছে সেটা একটু দেখি। তো রিডাকশন মানে কি? রিডাকশন মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা, তাই না? ইলেকট্রন গ্রহণ করা। তো এই যে ইলেকট্রন গ্রহণ করার জন্য যে ইলেকট্রন প্রোভাইড করে তাকে বলা হচ্ছে রিডিউসিং এজেন্ট। মানে আরেকজনের রিডাকশনের জন্য যে ইলেকট্রনরা প্রোভাইড করতেছে সে হচ্ছে মেইনলি রিডিউসিং এজেন্ট। ঠিক আছে? তো এইখানে আল্টিমেটলি এই ফর্মিক অ্যাসিড ইলেকট্রন প্রোভাইড করতেছে ফলে কেউ একজন ইলেকট্রন গ্রহণ করতে পারতেছে। তো H- বা হাইড্রাইড প্রোভাইডের মাধ্যমে কিভাবে ইলেকট্রন প্রোভাইড করতেছে সেটা আমরা একটু দেখি। তো আল্টিমেটলি হাইড্রাইডকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পারবো যে হাইড্রাইটের মধ্যে হাইড্রোজেনের নিজস্ব একটা ইলেকট্রন তো ছিলই এবং যেহেতু H- সেহেতু সে একটা ইলেকট্রন গ্রহণ করছে। তার মানে হাইড্রোজেনে এখন ২ টা ইলেকট্রন, তাই না? সো এই ২ টা ইলেকট্রন সে এমন কাউকে প্রোভাইড করতে পারবে বা এমন কাউকে শেয়ার করতে পারবে, প্রোভাইড না সরি, শেয়ার করতে পারবে যার ২ টা ইলেকট্রনের ঘাটতি আছে। এভাবে কি এই H- টা আরেকজনের সাথে বন্ড ক্রিয়েট করে তাকে ২ টি ইলেকট্রন শেয়ার করে। ঠিক আছে? এইভাবে হচ্ছে মেইনলি ফর্মিক অ্যাসিড রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতেছে। এখন আসা হচ্ছে ২ টা ইম্পোর্টেন্ট টার্ম সেটা হচ্ছে ইমিন
আর সিফ বেস। ঠিক আছে? তো ইমিন কারা? ইমিন হচ্ছে, আচ্ছা আমি একটু সংক্ষেপে বুঝাই দিই। ইমিন এবং সিফ বেজের মধ্যে কমন পার্টটা হচ্ছে সি আর এন এর মধ্যে ডাবল বন্ড থাকবে। সি আর এন এর মধ্যে কি ডাবল বন্ড থাকবে। ইমিনের ক্ষেত্রেও সিফ বেজের ক্ষেত্রেও, কিন্তু ইমিন আর সিফ বেজের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, দেখো নাইট্রোজেনের দুইটা হাত তো অলরেডি ফিল আপ হয়ে গেছে, তো থাকে কয়টা হাত? একটা হাত, তাই না? এই একটা হাতেই হচ্ছে সিফ বেজ আর ইমিনের মধ্যে ডিফারেন্স। ঠিক আছে? তো নাইট্রোজেনের এই একটা হাতে যদি হাইড্রোজেন, অ্যালকাইল মূলক বা অ্যারাইল মূলক বা যে কেউ অ্যাড হইলে তাকে ইমিন বলা হবে। মেইনলি কার্বন আর নাইট্রোজেনের মধ্যে ডাবল বন্ড থাকা মানে সেটা একটা ইমিন। সেখানে নাইট্রোজেনের সাথে আরেকটা হাতে যেই বসুক না কেন। কিন্তু সিপ বেজের ক্ষেত্রে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে ডাবল বন্ড হইলেই কিন্তু সেটা সিপ বেজ না। নাইট্রোজেনের সাথে কে যুক্ত আছে আরেকটা হাতে সেটাও কিন্তু ম্যাটার করে। নাইট্রোজেনের সাথে শুধুমাত্র অ্যালকাইল বা অ্যারাইল মূলক বুঝতে পারবে, আর কেউ বুঝতে পারবে না। এখানে যদি হাইড্রোজেন বসে তাহলে কিন্তু সেটা সিপ বেজ না, সেটা হচ্ছে ইমিন। সো আলটিমেটলি আমরা বলতে পারি যে সব সিপ বেজই ইমিন, বাট সকল ইমিনই কি সিপ বেস না। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আরো অনেক কিছু লেখা আছে, তোমরা একটু দেখে নিও। তো এখন আসো হচ্ছে আমাদের এই রিঅ্যাকশনের মেইন মেকানিজমে। আমরা যদি একটু মেকানিজমের দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে ফর্মালডিহাইডটার যে অক্সিজেন আছে, এই অক্সিজেনের মধ্যে কি আছে? লোন পেয়ার আছে, তাই না? আর ওইদিকে যে আমার ফর্মিক অ্যাসিড আছে, এই ফর্মিক অ্যাসিডের COOH এর যে OH পার্টটা আছে, এদিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো যে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ডটা আছে, এই বন্ডটা হচ্ছে লুজলি বন্ডেড। কারণ কি? কারণ হচ্ছে এই বন্ডের যে ইলেকট্রন দুইটা সেটা কি অক্সিজেন নিজের দিকে আকর্ষণ করে তার তড়িৎ ঋণাত্মকতার জন্য। ফলে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ডটা আছে এটা খুবই দুর্বল বন্ড হয়, তাই না? সো এই দুর্বলতার সুযোগ নিয়ে এই ফর্মালডিহাইডের যে অক্সিজেন আছে সে তার লোন পেয়ারের সাহায্যে এই হাইড্রোজেনকে অ্যাটাক দেয়। ফলে এই হাইড্রোজেন কি করে? তার ইলেকট্রন দুইটা এই তার এই বন্ডটা কি করে? উইথড্র করে। ফলে এই বন্ডের যে ইলেকট্রন দুইটা ছিল সেই ইলেকট্রন দুইটা কে পায়? অক্সিজেন। আর এই হাইড্রোজেনটা কি? এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যায়, তাই না? এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে গেল। এখন কথা হচ্ছে যে তাহলে এই অক্সিজেনের বন্ড তাহলে কয়টা হইলো? ৩ টা। এই হাইড্রোজেনের সাথে একটা যুক্ত এবং এই যে কার্বনের সাথে ২ টা বন্ড, তাই না? তো অক্সিজেন তো ৩ টা বন্ড তৈরি করতে পারে না। ফলে অক্সিজেন কি করবে? এই কার্বনের সাথে যে ২ টা বন্ড ছিল তার মধ্যে একটা বন্ড সে কি করবে? উইথড্র করবে। ফলে অক্সিজেন কি হইল? স্টেবল হয়ে গেল। বাট এই যে বন্ডটা যে সে টান দিল, এই বন্ডের মধ্যে ২ টা ইলেকট্রন ছিল। তার মধ্যে একটা ছিল কার? অক্সিজেনের, আরেকটা কিন্তু কার ছিল? কার্বনের। যেহেতু কার্বনেরটাও কি সে নিয়ে নিল, তো সেই ক্ষেত্রে কার্বনের কিন্তু একটা ইলেকট্রন কমে গেল। যেহেতু একটা ইলেকট্রন কমে গেছে তাহলে কি কার্বন প্লাস, তাই না? সেহেতু এখন কার্বন কি হয়ে গেল? পজিটিভ হয়ে গেল। তো এই পজিটিভ কার্বনকে সান্ত্বনা দিতে আসবে আমাদের নায়ক, সে হচ্ছে ১ ডিগ্রি অ্যামিন, তাই না? সো এই ১ ডিগ্রি অ্যামিনের যে নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেনের যে লোন পেয়ার ইলেকট্রন আছে, এই লোন পেয়ার ইলেকট্রন দিয়ে সে কি করবে? কার্বনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে। তো এই লোন পেয়ার দিয়ে সে কি করলো? এই কার্বনকে অ্যাটাক দিল। তো অ্যাটাক দিলে কি হইলো? এই কার্বনের সাথে নাইট্রোজেন এই নাইট্রোজেনটা কি হয়ে গেল? এড হয়ে গেল। কিন্তু নাইট্রোজেন যখন এড হলো তখন নাইট্রোজেনের মধ্যে এখন কয়টা বন্ড হইলো? ৪ টা বন্ড হলো, তাই না? সো নাইট্রোজেন তো ৪ টা বন্ড ক্রিয়েট করতে পারে না। তো সেই ক্ষেত্রে নাইট্রোজেন চাইবে একটা বন্ডকে ছেড়ে দিতে। সো সে কাকে ছেড়ে দিবে? একটা হাইড্রোজেনকে ছেড়ে দিবে। H+ আকারে ছেড়ে দিবে। ঠিক আছে? তো যদি হাইড্রোজেনকে ছেড়ে দেয় তাহলে কি হইল? নাইট্রোজেন নিউট্রাল হয়ে গেল। নাইট্রোজেন কি হয়ে গেল? নিউট্রাল হয়ে গেল। ঠিক আছে? দেখো এই যে কম্পাউন্ডটা এখানে কোনো চার্জ নাই। এই কম্পাউন্ডটা একদম নিউট্রাল। তো এখন কি হবে? আমাদের বিক্রিয়া পাত্রে অবশ্যই কি আছে? ফর্মিক অ্যাসিড আছে এবং এই ফর্মিক অ্যাসিডটা কি করতে পারে? হাইড্রোজেন প্রোভাইড করতে পারে না, H+ আয়ন প্রোভাইড করতে পারে। এবং একটু আগেও কিন্তু একটা H+ অলরেডি মুক্ত হইছে। সো এই H+ টাকে এই যে OH এর যে অক্সিজেন আছে, এই অক্সিজেনটা কি করবে? এই H+ কে তার লোন পেয়ারের সাহায্যে আকর্ষণ করবে। দেন কি হইল দেখো তো? OH2 হইল এবং অক্সিজেনের কি হইল? চার্জ হলো প্লাস। কেন প্লাস হলো? কারণ অক্সিজেন কিন্তু ৩ টা বন্ড ক্রিয়েট করতে পারে না। তো OH2 মানে কি? H2O আমরা লিখতে পারি না এইভাবে? H2O এইভাবে আমরা লিখতে পারি। তাই তো? তো
যেহেতু H2O একটা স্টেবল কম্পাউন্ড, সেহেতু এই OH2+ কি করবে, এই যে 2টা ইলেকট্রন না, এই অক্সিজেন কি করবে, এই বন্ডের 2টা ইলেকট্রন নিয়ে বের হয়ে যাবে। তাহলে কি হিসেবে বের হইলো? H2O হিসেবে বের হইলো, তাই না? যেটা একটা স্টেবল কম্পাউন্ড। এখন কথা হচ্ছে যে এইখানে আমরা যদি এই পার্টটাতে একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো যে এখানে যেমন অক্সিজেনের একটা লোন পেয়ার ছিল, একইভাবে নাইট্রোজেনেরও কিন্তু লোন পেয়ার ছিল। কিন্তু নাইট্রোজেন কেন H+ কে নিল না, অক্সিজেন কেন H+ কে নিল, সেটা কিন্তু একটা কোয়েশ্চেন থেকে যায়, তাই না? তো তুমি একটা জিনিস খেয়াল করো, যদি এখানে নাইট্রোজেন H+ কে নিত তাহলে কি হইতো? NH আর, তাই না? এখন এই পার্টটাকে একটা গুড লিভিং গ্রুপ, এই পার্টটা যদি এই ইলেকট্রনটা নিয়ে বের হয়ে যায়, মানে এই বন্ডটা নিয়ে বের হয়ে যায়, আলটিমেটলি কিসে কনভার্ট হবে দেখো তো? NH2R। এটা কিন্তু একটা গুড লিভিং গ্রুপ না, তাই না? এটা কিন্তু খুব একটা স্টেবল কম্পাউন্ড না। তো সেই ক্ষেত্রে এই কারণে এই নাইট্রোজেন কিন্তু এই এইচটা নেয় নাই। যদি এইখানে আর এর বদলে এইচ থাকতো, তো সেই ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেন এই হাইড্রোজেনটাকে নিত। কারণ এখন যদি এই পার্টটা বের হয়ে যায় তাহলে কিসে কনভার্ট হবে? অ্যামোনিয়াতে কনভার্ট হবে, যা একটা স্টেবল কম্পাউন্ড বা গুড লিভিং গ্রুপ, তাই না? সো এই ক্ষেত্রে যেহেতু পানি একটা গুড লিভিং গ্রুপ, তো সেই ক্ষেত্রে অক্সিজেন কি করছে? H+টা গ্রহণ করছে। তাহলে কি হইলো? গুড লিভিং গ্রুপ হিসেবে H2O বের হয়ে গেল। এই বন্ডের যে 2টা ইলেকট্রন ছিল সেই 2টা ইলেকট্রনকে নিয়ে, এবং এখন কার্বন হয়ে গেল কি? পজিটিভ। কারণ এই যে বন্ডটা অক্সিজেন নিয়ে নিছে, এই বন্ডের যে ইলেকট্রন 2টা অক্সিজেন নিয়ে নিছে, সেই ইলেকট্রন 2টার একটা ছিল অক্সিজেনের, একটা ছিল কার্বনের। সো কার্বনেরও যেহেতু একটা ছিল, সেহেতু এখন কার্বনের একটা ইলেকট্রন কমে গেছে। তো কার্বন কি হয়ে গেল? পজিটিভ, তাই না? কার্বন কি হয়ে গেল? পজিটিভ। তো এই কার্বনকে সান্ত্বনা দিতে তার পাশের যে নাইট্রোজেন আছে সে কি করবে? তার লোন পেয়ার কার্বনকে প্রোভাইড করবে বা শেয়ার করবে। ঠিক আছে? এবং এই লোন পেয়ার দিয়ে কি করবে? কার্বনের সাথে একটা বন্ড ক্রিয়েট করবে। কার্বনের সাথে কি করবে? একটা বন্ড ক্রিয়েট করবে। যদি বন্ড ক্রিয়েট করে তাহলে দেখো তো কি আসে? সি ডাবল বন্ড এন, এবং এন এর উপরে একটা পজিটিভ চার্জ। স্বাভাবিক, কারণ নাইট্রোজেন কিন্তু 4টা বন্ড ক্রিয়েট করতে পারে না, তাই না? তো এই কারণে নাইট্রোজেন পজিটিভ। এবং এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি তাহলে দেখবো যে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে কি হয়ে গেছে? একটা ডাবল বন্ড ক্রিয়েট হয়েছে। সো আমরা কি জানি যে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে ডাবল বন্ড ক্রিয়েট হইলে ওই কম্পাউন্ডটা হয় ইমিন অথবা ইমিন অথবা ইমিন সি বেস, দুইটাই। ইমিন তো অবশ্যই, কার্বন আর নাইট্রোজেনের মধ্যে বন্ড হইলে সেটা অবশ্যই একটা ইমিন, কিন্তু সি বেস কিনা সেটা আমি শিওর না। তো শিওর হইতে গেলে আমরা যদি নাইট্রোজেনের সাথে কারা বন্ড করে আছে সেটা একটু দেখি, তাহলে দেখতে পারবো হাইড্রোজেন বন্ড করে আছে এবং আর গ্রুপ বন্ড করে আছে। যেহেতু নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ড করছে, তাহলে মাস্ট বি এটা একটা সি বেস না, তাহলে এই পার্টটা শুধু একটা ইমিন। এবং যেহেতু এই কম্পাউন্ডের উপর একটা চার্জ আছে, তো সেই ক্ষেত্রে একে আমরা ইমিন না বলে কি বলতেছি? ইমিনিয়াম আয়ন। ঠিক আছে? তো এখন আসো আমরা শুরুতে একটা পার্ট তৈরি হয়েছিল, এই পার্টটা, তাই না? এই পার্টটাকে যদি আমরা আবার ইন্ট্রোডিউস করাই এখানে, দেখো এই পার্টটাকে আমরা এখানে আবার লিখছি। সো এই পার্টের যে অক্সিজেনের যে এক্সট্রা 2টা ইলেকট্রন ছিল, এই এক্সট্রা 2টা ইলেকট্রন যদি সে কার্বনকে প্রোভাইড করে এবং কার্বনের সাথে যদি ডাবল বন্ড ক্রিয়েট করে, তো সেই ক্ষেত্রে কার্বন কি করবে? তার হাইড্রোজেনের সাথে যে বন্ডটা আছে সেটা ছেড়ে দিবে, তাই না? হাইড্রোজেনের সাথে যে বন্ডটা আছে সেটা ছেড়ে দিলে কি কনভার্ট হয়? H- এ কনভার্ট হয়, এবং এই পার্টটা কি হয়? কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়। সো কার্বন ডাইঅক্সাইড কি করবে? চলে যাবে, এবং এই যে H- টা বের হলো, এই H- টা আল্টিমেটলি ইলেকট্রন প্রোভাইড করবে। এখন কথা হইতেছে যে আমি এখানে H- টা দেখাইছি যে এই H- টা কার্বনকে অ্যাটাক দিছে, নাইট্রোজেনকে অ্যাটাক দেয় নাই। যেখানে নাইট্রোজেনই পজিটিভ, কার্বনের কোনো যেখানে কার্বনের কোনো চার্জ নাই, তাই না? তো এখন বলতে পারো যে ভাই তাহলে আমরা কেন নাইট্রোজেনকে অ্যাটাক দেইনি, কার্বনকে অ্যাটাক দিছি? আচ্ছা, আমরা যদি এই কম্পাউন্ডে খেয়াল না করি, এই কম্পাউন্ডে খেয়াল করি, তাহলে দেখতে পারবো যে আল্টিমেটলি ইলেকট্রন ডেফিসিয়েন্সি কার ছিল? ইলেকট্রন ডেফিসিয়েন্সি কিন্তু ছিল কার্বনের, নাইট্রোজেনের না। নাইট্রোজেন কিন্তু কি করছে? নাইট্রোজেন কিন্তু এখানে তার অষ্টক পূরণ ছিল। সে শুধু সান্ত্বনার জন্য কি করছে? কার্বনকে ইলেকট্রন প্রোভাইড করছে। আল্টিমেটলি কি? কার্বন কিন্তু এখানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট।
নট নাইট্রোজেন। ঠিক আছে? তো এই কারণে H- আল্টিমেটলি যে আসল ইলেকট্রন ডেফিসিয়েন্ট তাকে ইলেকট্রন প্রোভাইড করছে। সো হাইড্রোজেনটা কি করছে? কার্বনকে অ্যাটাক দিছে। কার্বনকে অ্যাটাক দিলে কি হবে? যেহেতু কার্বন ইলেকট্রনের একটা সোর্স খুঁজে পাইছে, সেই ক্ষেত্রে নাইট্রোজেন কি করবে? তার ওই আগের বন্ডটা কি করবে? নিজের থেকে উইথড্র করে নিবে, তাই না? তো আল্টিমেটলি কিসে কনভার্ট হলো দেখো তো? এই পার্টটা কিসে কনভার্ট হলো? CH3 তে কনভার্ট হলো। আল্টিমেটলি নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত আছে, তার মানে এটা একটা 2 ডিগ্রি অ্যামিন, তাই না? একটা 2 ডিগ্রি অ্যামিন। এখন এখানে আমি লিখছি যে কেন H- বা হাইড্রাইড আয়ন কার্বনকে অ্যাটাক করছে কিন্তু নাইট্রোজেনকে অ্যাটাক করে নাই। আশা করি তোমরা বুঝতে পারছো। তাও একটু পড়ে নিও এই পার্টটা। এখন আরেকটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন থেকে 3 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিন থেকে 3 ডিগ্রি অ্যামিনের যে প্রসেস হুবহু এই আগের প্রসেসের মতোই। জাস্ট এইখানে এই যে এই কার্বনকে অ্যাটাক দিবে 2 ডিগ্রি অ্যামিন, আর কিছুই না। শুরুতে এটা কে দিছিল 1 ডিগ্রি অ্যামিন, এখন কে দিবে 2 ডিগ্রি অ্যামিন। সো এই স্লাইডের মধ্যে এই পার্টটা, এই সেকেন্ড পার্টের যে মেকানিজমটা এটা দেওয়া আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। এখানে বোঝানোর কিছুই নাই। একটা জিনিস এখানে আছে, সেটা হইতেছে যে একটু আগে যে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে ডাবল বন্ড ছিল, এই পার্টটাকে আমরা বলছিলাম শুধুমাত্র ইমিন বা ইমিনিয়াম আয়ন। বাট এই ক্ষেত্রে দেখো তো নাইট্রোজেনের সাথে কারা কারা যুক্ত? মিথাইল গ্রুপ এবং আর গ্রুপ। মিথাইল গ্রুপ কিন্তু একটা আলটিমেটলি একটা আর গ্রুপই, তাই না? সো নাইট্রোজেনের সাথে যেহেতু দুইটাই আর গ্রুপ যুক্ত, সেহেতু একে আমরা একটা সিপ বেজও বলতে পারি। ঠিক আছে? জাস্ট এইটুকুই পার্থক্য। ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে এই শেলার ক্লার্ক রিঅ্যাকশনের কিছু এক্সক্লুসিভ এক্সাম্পল নিয়ে। আজ এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।